সবাইকে নমস্কার। আজকে দশম শ্রেণীর প্রথম অধ্যায়ে বৈজাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপের সম্পর্কে আলোচনা হচ্ছে। প্রথম ক্লাস হয়ে গেছে, আমাদের দ্বিতীয় ক্লাস শুরু করব। যেটা হচ্ছে প্রথম ক্লাসে ছিল উচ্চগতি নদী সম্পর্কিত কিছু তথ্য ছিল, আর উচ্চগতি সৃষ্ট ভূমিরূপ কিছু ছিল। এটা ক্ষয়কার্যের ফলেই কিন্তু ভূমিরূপগুলো সৃষ্টি হয়েছিল। এখানে দেখবো সঞ্চয় কার্যের ফলে আর বহনের ফলে, বহন যেখানে হচ্ছে আর সঞ্চয়টাও সেই উপরে নির্ভর করে ভূমিরূপগুলো তৈরি হচ্ছে মধ্য ও নিম্ন প্রবাহে। তো ভূমিরূপগুলোর মধ্যে আমরা প্রথম নিচ্ছি যেটা ক্ষয়কাজ করে যেসব ক্ষয়িত পদার্থগুলো এসেছিল, বয়ে নিয়ে এসেছিল ভূমির ঢাল অনুসারে এবং জলের গতির সঙ্গে। তার ফলে কিন্তু উচ্চগতির পরবর্তী স্টেপে কিন্তু আমরা নিচ্ছি যেটা হচ্ছে যে মধ্যগতি। সেই মধ্যগতিতে ঢালটা যখন কম হচ্ছে এবং কি জলের গতিবেগটা মধ্যম প্রকৃতি, তখনই কিন্তু সঞ্চয় কাজ আরম্ভ হয়েছে। সেই সঞ্চয় কাজের ভিত্তিতে প্রথম যে ভূমিরূপটা নিচ্ছি এটা হচ্ছে কি পল্লল শঙ্কু। যারা বুঝতে পারবে না বলবে পল্লল শঙ্কু। তো পল্লল শঙ্কু বলতে গেলে আমরা কি বলবো, ফার্স্ট যে নদীর উচ্চ প্রবাহে ক্ষয়কার্যের মাধ্যমে যখন ক্ষয়িত পদার্থগুলো বয়ে নিয়ে আসছিল জলের গতির সঙ্গে এবং ভূমির ঢাল অনুসারে, তখনই নদীর যে মধ্যগতিতে যখন নামছিল বা পর্বতের উঁচু অংশ থেকে নিচু অংশে বা পর্বতের পাদদেশে নুড়িকাঁকড় বালিগুলো জমা হয়ে বা পলি জমা হয়ে যে ভূমিরূপটা সৃষ্টি করেছে, অর্থাৎ ত্রিকোণ আকৃতি বা শঙ্কু আকৃতি, তখনই তাকে বলছি আমরা পল্লল শঙ্কু। এবার এই পল্লল শঙ্কু থেকেই কিন্তু আমরা উদাহরণ যদি বলা যায়, পল্লল শঙ্কুর উদাহরণ সংজ্ঞাটা আমি বললাম, আবার যদি বলতে হয় বলছি যে নদীর নিম্ন প্রবাহে কি হয়, জলের গতিবেগ কম থাকে, তখন কিন্তু নিম্ন প্রবাহে জলের গতিবেগ মধ্যম প্রকৃতি থাকে উচ্চ গতির তুলনায়। তখন সেই অবস্থায় জলটা যখন আসছে তখনই সে নুড়িকাঁকড় বালিগুলো পর্বতের পাদদেশে এসে জমা হয়ে ত্রিকোণ আকৃতি বা শঙ্কু আকৃতির যে ভূমিরূপটি তৈরি হয়েছে তাকে বলছি পল্লল শঙ্কু। পল্লল শঙ্কুর সংজ্ঞা। এবার নেক্সট আসছে উদাহরণ যদি বলা যায়, আমাদের ভারতবর্ষে রয়েছে যেটা হচ্ছে কোশি নদী, বিহারের কিন্তু একটা নদী। সেই কোশি নদীতে কিন্তু পল্লল শঙ্কু লক্ষ্য করা যায়। এবার এই পল্লল শঙ্কু যখনই সৃষ্টি হচ্ছে, যদি আমি চিত্রটা আঁকি তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবো যে কিভাবে হচ্ছে ব্যাপারটা। এরকম পার্বত্য অঞ্চল রয়েছে, পার্বত্য অঞ্চল থেকে ক্ষয়কার্যের মাধ্যমে নুড়িকাঁকড় বালিগুলো পর্বতের পাদদেশে এসে কিন্তু জমা হচ্ছে। এই পর্বতের পাদদেশে এসে জমা হয়ে যে ভূমিরূপটি তৈরি হচ্ছে তাকেই বলছি আমরা কিন্তু শঙ্কু আকৃতি, তখন তাকে বলছি আমরা পল্লল শঙ্কু। পল্লল শঙ্কুর মধ্য দিয়ে যখনই কি হয়, নদী যদি এর উপর দিয়ে কিন্তু চলতে থাকে এবং নদীতে যখন তার উপর দিয়ে যখন পল্লল শঙ্কুর উপর দিয়ে নদী প্রবাহিত হয়ে চলছে, তখন কিন্তু এই পল্লল শঙ্কুটাকে ভাগ করে দেয়, বিভিন্ন ভাগে ভাগ করে দেয়। যখন যেটা আকৃতি হয় হাত পাকার মতো বা যেটা হচ্ছে গোল বা অর্ধগোলকের আকৃতি যখন ধারণ করে, মানে অর্থাৎ এর উপর দিয়ে ধরো এরকম চলে গেছে, এরকম নদীটা কিন্তু শাখায় বিভক্ত হয়ে গেছে, তখনই যে এই পল্লল শঙ্কুর আকৃতিটা কিন্তু ধারণ করছে হাত পাকা বা অর্ধগোলকার, তখনই তাকে বলছি আমরা কিন্তু পল্লল ব্যজনী। তাহলে 2 নম্বর আমরা দুটো নিয়ে নিলাম, একটা পল্লল শঙ্কু আর একটা পল্লল ব্যজনী। 3 নম্বর কথা যদি বলা যায়, কি বলবো আমরা 3 নম্বর? পল্লল ব্যজনীর পরে চলে আসছে আমি নদী বাঁক। নদী বাঁকটা হচ্ছে মেন কথা এখানে। নদী বাঁক নিব। নদী ধরো এরকম চলতে থাকছে, জানি মধ্য প্রবাহে যখন নিচের দিকে নেমে আসছে নদীটা ঢাল দিয়ে, তখন কিন্তু সে মধ্য প্রবাহে ঢালটা কম আছে এবং জলের গতিবেগটাও মধ্যম, কিন্তু ক্ষয়িত পদার্থগুলো উচ্চ গতিতে ক্ষয়িত পদার্থগুলো কিন্তু সেগুলো বহন করে নিয়ে আসতে আরম্ভ করেছে। সেই অবস্থায় নদীতে যখন বোঝার পরিমাণ বা নুড়িকাঁকড় বালির পরিমাণ যখন বেশি হয়ে যাচ্ছে, তখন কিন্তু তার জলের গতিবেগ কম, সে কিন্তু টানতে পারছে না বা টেনে নিয়ে কিন্তু সেই জলের গতির সঙ্গে তার শক্তি কমে যাচ্ছে নদীর, তখন কিন্তু সেই টেনে নিয়ে কিন্তু যেতে পারছে না, তখন কিন্তু সে বাঁক নিয়ে কিন্তু চলতে থাকবে। সেইটাকে বলছি আমরা কিন্তু নদী বাঁক। এবার যখন নদী বাঁক তৈরি হয়েছে, তখন কিন্তু নদী বাঁকের পরেই চলে আসছে নদী চর। নদী চর ব্যাপারটা একটু আলাদা ধরনের। যখন আমি এই নুড়িকাঁকড় বালিগুলো এই তো নদী বাঁকের মধ্যে দিয়ে চলছিল, চলতে চলতে হয়তো বাঁকের কিন্তু এই অংশে হয়তো ধাক্কা লেগেছে, তখন কিন্তু এই যে নুড়িকাঁকড় বালিগুলো কিন্তু এখানে ক্ষয়িত পদার্থগুলো তো ক্ষয় হচ্ছে, ঠিক
ক্ষয়কার্যের ফলে এখানেও জমা হচ্ছে, আর এর সঙ্গে যে বয়ে আসছিল এই জায়গাতে জমা হয়ে নদীর অপর ঢালে মানে উত্তল বাঁক আর অবতল বাঁক তৈরি হয়ে যায়। যখন নদীর যে অংশে ক্ষয়কাজ চলে, অর্থাৎ জলের আঘাত যখন এসে মারছে সেই জায়গাটা কিন্তু কি বলবো আমরা অবতল, যেটা এটা হচ্ছে অবতল। এখানে ক্ষয়কাজ হয়ে গিয়ে উঁচু হয়ে গেছে অবতল, কিন্তু এই উপরের বিপরীত পাশে কিন্তু দেখতে পাচ্ছি সঞ্চয় কার্যের ফলে উত্তল বাঁক তৈরি করে ফেলেছে। সেই উত্তল বাঁকে কিন্তু সেইখানে কিন্তু যখন নুড়িকাকড় বালিগুলো জমা হয়ে যাচ্ছে তখন তাকে বলছি আমরা নদী চর। ঠিক আছে, যখন নদী চর আমি বলেছি, তো নদী চর যখনই বলা হয়ে গেছে, নদী চরের আবার যদি নুড়িকাকড় বালি পলি এগুলো যদি আবার নদী চরের মধ্যে বেশি করে জমা হয়ে তখন কিন্তু আকৃতিটা কিন্তু দ্বীপের মতো আকৃতি নেয়। হ্যাঁ, তখনই তাকে বলছে নদী দ্বীপ। বুঝতে অসুবিধা হয়েছে কি? যেটা আছে নদী চর আমি কি বলেছি বুঝতে পেরেছি, যে নদীর জল বাঁক যখন তৈরি হয় তখন কিন্তু তার দু ধরনের বাঁক তৈরি হয়। যখন জলটা এসে ধাক্কা মারছে এই জায়গায়, যে ঢালে এসে প্রথম ধাক্কা মারছে সেখানে কিন্তু ক্ষয়কাজটা চলছে, তখন কিন্তু এখানে স্যার অবতল আকৃতি ধারণ করে ফেলে। হ্যাঁ, সেই জায়গায় কিন্তু অবতল ঢাল তৈরি হয়, অবতল। আর এই জায়গায় যখন এই ক্ষয়িত পদার্থগুলো এপাশে এসে জমা হচ্ছে আর বয়ে আসা যে নুড়িকাকড় বালিগুলো এই জায়গায়ও জমা হয়ে যাচ্ছে, তখনই কিন্তু এখানে কিন্তু উত্তল ডাল তৈরি হচ্ছে। সেই উত্তল ডালেই কিন্তু সেই ক্ষয়িত পদার্থগুলো জমা হয়ে যে চরের আকৃতি ধারণ করছে, অর্থাৎ নদীর যে নুড়িকাকড় বালিগুলো জমা হয়ে গেছিল তখন কিন্তু চর তৈরি হয়েছে, নদী চর। কিন্তু সেই নদী চরের মধ্যে আবার নুড়িকাকড় বালিগুলো এসে জমা হয়ে গেল, তখন কিন্তু আকৃতি আরো বড় হয়ে গেল, তখনই সেটা কিন্তু বয়ের মতন আকৃতি ধারণ করলো, তখন বলছে নদী দ্বীপ। গেলাম, কিন্তু সেই নদী দ্বীপের পরেই আসছি, এখানে কিন্তু আরেকটা ঘটনা হয়, যেটা হচ্ছে কিন্তু কি বিন্দুবার। বিন্দুবারটা একটু আলাদা, যেটা হচ্ছে কি উত্তল বাঁকে যে সঞ্চয় কাজ চলছে। নদী তো দু ধরনের বাঁক বলেছে বা দু ধরনের ঢাল তৈরি হলো, একটা ক্ষয় কাজের ফলে অবতল ঢাল তৈরি হলো, একটা সঞ্চয় কার্যের ফলে তৈরি হলো কি উত্তল ঢাল। সেই উত্তল ঢালে যে সঞ্চয় কাজ প্রক্রিয়াটা চলছে তখনই তাকে বলছি আমরা কিন্তু বিন্দুবার। ঠিক আছে, নেক্সট ছয় নম্বর আমরা নিচ্ছি, যেটা সেখানে ছয় ছিল, সাত নম্বরে আমরা নিচ্ছি নদী আঁকা বাঁকা পথ। নদী আঁকা বাঁকা পথটা কি? অর্থাৎ এটাকে ইংরেজিতে বলা হয় যেটা মিয়েন্ডার। ইংরেজিতে এই টার্মটা এসছে, নামকরণ কিভাবে এসছে, তুরস্কের একটা নদী ছিল যেটা হচ্ছে মিয়েন্ডর্স, সেই মিয়েন্ডর্স থেকে কিন্তু এই নামকরণটি আসে। অর্থাৎ সেই নদীটা যখন প্রবাহিত হয়ে চলছিল তখন কিন্তু সেই নদীর মধ্যে কিন্তু নুড়িকাকড় বালি পলি বিপুল পরিমাণে, এবং জলরাশিটা খুব কম ছিল, এবং সেই বিপুল পরিমাণে জলরাশি যখন পলিরাশি জলের গতিবেগ যখন কমে গেছে তখন কিন্তু সেই আঁকে বাঁকে পথ নিয়ে কিন্তু চলতে থাকছিল, অসংখ্য আঁক বাঁক নিয়ে চলছিল। তখনই কিন্তু আমরা সেইটাকে নাম দিয়েছিলাম কি মিয়েন্ডার্স, বা মিয়েন্ডার্স নদী থেকে মিয়েন্ডার এসছে। ঠিক আছে, তুরস্কের। এবার এর বৈশিষ্ট্য যদি বলা যায় স্যার কি বলবো, এক নম্বর বৈশিষ্ট্য যদি বলা হয়, এখানে স্যার নদী বাঁক যখনই তৈরি হচ্ছে বা নদী বাঁকের পরেই কিন্তু এই নদী আঁকা বাঁকা পথটা তৈরি হচ্ছে, হয়তো একটা বাঁক, দুটো বাঁক, তিনটা বাঁক, এরকম করে অসংখ্য বাঁক তৈরি হচ্ছে, তখনই কিন্তু নদী বাঁক তৈরি হচ্ছে। যেমন যদি ছবিটা আঁকা যায়, জলের আঘাত এখানে মারছে, এখানে স্যার আমি বলেছি অবতল ঢাল, আগেও বলা হয়ে গেছে আমার অবতল ঢাল। যখন এখানে ক্ষয়কাজ চলছে জলের স্রোতের আঘাতে বলে কিন্তু জল কিন্তু সোজা গতিতে চলে সবসময়, যেখানে বাধা পায় সেখানে কিন্তু সে বাঁক নাই। ঠিক আছে, তখনই কিন্তু এই যে এটা কিন্তু এই যে নদী বাঁকটা কিন্তু সর্পিল আকারের, সর্পিল আকার। আমি জাস্ট দেখালাম যে সর্পিল আকার অর্থাৎ সাপের মতো কিন্তু এঁকে মেঁকে চলে, ঠিক না? তো এখানে যখন এই জলের আঘাতে যখন ক্ষয়কাজ চলছে তখন কিন্তু এখানে কিন্তু অবতল ঢাল তৈরি হল, আর এই জায়গায় কিন্তু সঞ্চয় কাজ আরম্ভ হয়ে গেছে, ক্ষয়িত পদার্থগুলো এখানে এসে জমা হয়ে গেছে, তখন বলছি কি এটাকে উত্তল ঢাল। এই উত্তল ঢাল অবতল ঢালের মাঝখানে মজা যখন চলছে, উত্তল ঢাল আর অবতল ঢাল যখন চলছে তখন কিন্তু আঁকামাকা পথটা কিন্তু নিচ্ছে। এই অবস্থায় তাহলে এখানে আমি দু ধরনের ঢাল পেয়ে গেলাম, একটা বৈশিষ্ট্য লিখতে পারি যে নদীর মিয়েন্ডার বা আঁকাবাঁকা পথের মধ্যে দু ধরনের ঢাল তৈরি হয়। যে ঢালে জল প্রথমে এসে ধাক্কা মারে বা তার আঘাতের ফলে ক্ষয়কার্যের ফলে
অবতল ঢাল তৈরি হয়, আর বিপরীত পাশে সঞ্চয় কার্যের ফলে কি ধরো উত্তল ঢাল তৈরি হয়। চলো 2 নম্বর কথা, 2 নম্বর কথা আমি বলবো এবার। উত্তল ঢালে যে সঞ্চয় কাজ চলছে তাকে আমরা বিন্দুবার বলতে পারি। 3 নম্বর কথা বলছি আমি, যখন আঁকাবাঁকা পথ চলছে তখন আঁকাবাঁকা পথ যখনই হয় সেই অবস্থায় কি হয়, তার মূল বাঁকটা, অর্থাৎ এই বাঁকটা তো মূল ছিল না স্যার। যখন এই ক্ষয় কাজ চলছিল এই জায়গাটা ক্ষয় হচ্ছিল, ক্ষয় হতে 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 আর দূর পর্যন্ত এসে পৌঁছে। কোন এক সময় তো এই জায়গায় এসে লাগবে না। আমি বলেছি কি জল সোজা গতিতে যায়, সে আঁকা বাঁকা গতি থাকলেও সে কিন্তু তার নিজের গতিটা কিন্তু পরিবর্তন করাতে থাকে। যখন এই জলটা যখন এসে এখানে ধাক্কা মারছে তাহলে এই জায়গাটা কিন্তু ক্ষয় করতে 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 বহু বছর লাগতে পারে, বহু বছর লাগতে পারে, 1 বছর লাগতে পারে, 10 বছর লাগতে পারে, 15 বছর, 20 বছর, এরকম অনেক বছর হতে পারে। তো তার পরিবর্তে কিন্তু এই জায়গাটা যখন ক্ষয় করতে 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 মূল বাঁকটা কিন্তু কেটে কিন্তু বিচ্ছিন্নভাবে অবস্থান করেছে, যার ফলে কিন্তু এই নদী বাঁকের ফলেই তৈরি হয় কিন্তু কি অশ্বক্ষুরাকৃতি হ্রদ। নদী বাঁকের ফলে তৈরি হচ্ছে কি অশ্বক্ষুরাকৃতি হ্রদ, ঠিক না? তাহলে আমি এখান থেকে নদী বাঁক থেকে আমি অশ্বক্ষুরাকৃতি হ্রদও চলে আসতে পারলাম। বৈশিষ্ট্য 3 নম্বর আমি বলতে পারছি। 4 নম্বর আমি যে 3 নম্বর বলি, যে এখানে যে বাঁকগুলো যে সৃষ্টি হচ্ছে নদী বাঁকের মধ্যে আরো একটা ঘটনা হয় কি, যখন এই জায়গাটা আমরা যে সঞ্চয় কাজ চলছে তাহলে এখানে কিন্তু যে হ্রদও তৈরি হয়, সেই হ্রদের মধ্যে কিন্তু এই প্লাবন কিন্তু এই যে নুড়ি কাঁকড় বালিগুলো জমা হয়ে কিন্তু এখানে উর্বর মৃত্তিকা তৈরি করছে, যার জন্য কিন্তু কৃষিকাজের উপযোগী হয়। হ্যাঁ, নেক্সট মেন্ডার। এবার কি এই যে আঁকাবাঁকা পথ আমাদের ভারতবর্ষের যদি বলা যায় গঙ্গা নদী রয়েছে, আঁকাবাঁকা অসংখ্য বাঁকের মধ্যে দিয়ে চলে, অসংখ্য বাঁক নিয়ে চলে গঙ্গা নদী, উদাহরণ লিখতে পারি। 8 নম্বর অশ্বক্ষুরাকৃতি হ্রদ। অশ্বক্ষুরাকৃতি হ্রদ, অশ্বক্ষুরাকৃতি হ্রদটা আমি আগেও প্রথম টার্মটা মানে সব টার্মের সঙ্গে কিন্তু প্রথম থেকে যে বলে আসছি, যেটা কিন্তু সবার সঙ্গে সবার লিঙ্ক আছে, কিন্তু নাহলে কিন্তু আগে পরে হবে না। যেমন আমি মেন্ডার বললাম বা নদী বাঁক বলেছি বা আঁকাবাঁকা পথ বললাম, সে আঁকাবাঁকা পথ থেকে কিন্তু চলে আসছে কিন্তু অশ্বক্ষুরাকৃতি হ্রদ। যখন নদী মধ্যগতিতে চলতে থাকে বা নিম্ন গতিতে চলে তখন কিন্তু জলের গতিবেগ কম থাকে, মধ্যম প্রকৃতি, এবং নদীতে নুড়ি কাঁকড় বালি পলির পরিমাণ কিন্তু প্রচুর। সেই অবস্থায় নুড়ি কাঁকড় বালি পলি যখন প্রচুর পরিমাণে হচ্ছে তখন কিন্তু সে তার গতির সঙ্গে কিন্তু সে বয়ে নিয়ে যাচ্ছে, এবং সেই আঁকাবাঁকা পথের মধ্যে দিয়ে চলার অবস্থা উত্তর ভাগ অবতল ভাগ তৈরি হচ্ছে। উত্তর ভাগে যখন ক্ষয়কাজ চলছে আর অবতল ভাগে যখন সঞ্চয় অবতল ভাগে সঞ্চয় কাজ হচ্ছে, ক্ষয়কাজ হচ্ছে, আর উত্তর ভাগে সঞ্চয় কাজ হচ্ছে। অবতল ভাগে ক্ষয়কাজ চলছে, ক্ষয় হয়, উত্তল ভাগে স্যার কি হয়, সঞ্চয় হয়, ঠিক না? অবতল ভাগে স্যার ক্ষয় হয়, উত্তল ভাগে সঞ্চয় হয়। সেই রকম ঘটনা চলতে 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 যখন এটা তার মূল বাঁকটা যখন কি ছেড়ে নদী তার সোজা পথে যখন চলতে থাকছে তখনই কিন্তু সেই যে মূল নদী বাঁক থেকে কিন্তু নদীর অংশ থেকে বিচ্ছিন্নভাবে অবস্থান করছে, তখনই তাকে বলছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। কিন্তু আমাদের ভারতবর্ষে যে গঙ্গা নদীর মতি ঝিল, যেটা আমাদের মুর্শিদাবাদের কাছে মতি ঝিল যে রয়েছে, সেটা কিন্তু একটা অশ্বক্ষুরাকৃতি হ্রদের উদাহরণ, ঠিক আছে? নেক্সট এবার আসি 9 নম্বর হচ্ছে প্লাবন ভূমি।
ছবিটা বুঝতে পারছো? প্লাবনভূমি যখন বলছি দুটো কিন্তু আমরা এখানে ভূমিরূপ নিয়ে নিব, এই জন্য ছবিটাও সেইভাবে আঁকছি। প্লাবনভূমি আর স্বাভাবিক বাঁধ দুটো একসঙ্গে প্রক্রিয়া চলতে থাকে। কিভাবে তৈরি হয়? যখন নদীর মধ্যগতিতে বা নিম্নগতিতে চলছে, সেই অবস্থায় জলের গতিবেগ কম, কিন্তু সেই নুড়ি কাঁকড় বালির পরিমাণ প্রচুর নদীতে হচ্ছে, অর্থাৎ নদীতে বোঝার পরিমাণ বেশি হয়ে গেছে। যখনই বোঝার পরিমাণ বেশি হয়ে গেছে তখনই কি হয়, নদীর তলদেশে কিন্তু জলের গতিবেগ কম হওয়ার জন্য সেই নুড়ি কাঁকড় বালিগুলো নদীর তলদেশটা কিন্তু ভরাট হতে আরম্ভ করেছে। যখনই ভরাট হচ্ছে তখন কিন্তু নদী অগভীর, নদী খাতটা অগভীর হয়ে গেছে। সেই অবস্থায় যদি বর্ষাকাল আরম্ভ হয়, সেই অবস্থায় বা সেই মুহূর্তে যদি বর্ষাকাল আরম্ভ হয়, তখন কিন্তু আমাদের কি হবে, সেই জলেরটা কিন্তু সেই অতিরিক্ত জল যে আসছে সে কিন্তু দুকুল ছাপিয়ে গিয়ে প্লাবিত করবে। সেই প্লাবনের ফলে যে নুড়ি কাঁকড় বালিগুলো যে বয়ে এসেছিল, সেই কিন্তু সেই নদীর দুপার বরাবর কিন্তু সেই সূক্ষ্ম সূক্ষ্ম বালি পলি নুড়ি কাঁকড়গুলো জমা হয়ে যে ভূমিভাগটা তৈরি করছে তাকে বলছে প্লাবন ভূমি। প্লাবন ভূমি যখনই তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু সেই সূক্ষ্ম সূক্ষ্ম বালিকণাগুলো কিন্তু নদীর পাড় থেকে দূরে কিন্তু গিয়ে অবস্থান করে গেছে বা জমা হয়ে গিয়ে প্লাবন ভূমি তৈরি করেছে। অর্থাৎ আমি এটাকে বলছি, বা এই যে সাইডের যে দেখতে পাচ্ছি দুদিকে যে আমি এখানে যে এটা দেখেছি, এটা নয়, সূক্ষ্ম সূক্ষ্ম যে পলি নুড়ি কাঁকড় বালিগুলো দূরে গিয়ে কিন্তু জমা হচ্ছে, তার কিন্তু ঘনত্বটা কম, ওই জন্য সে কিন্তু জলের গতির সঙ্গে কিন্তু দূরে গিয়ে জমা হতে পারছে। যে এই অংশ আর এই অংশ নদীর পাড় ছেড়ে তখনই সেখানে তৈরি হচ্ছে প্লাবন ভূমি। অর্থাৎ কেন স্যার এই দূরে জমা হচ্ছে? এখানেও স্যার আছে কিন্তু কম, কিন্তু এই এলাকাগুলো কিন্তু বেশি পাচ্ছি, বা এই এলাকাগুলো নদীর পাড় থেকে দূরে, কেন এর ঘনত্ব কম, এর সূক্ষ্ম সূক্ষ্ম পলি বালি নুড়ি কাঁকড়গুলো যদি জলের আঘাতে কিন্তু দূরে গিয়ে বহুদূর গিয়ে কিন্তু জমা হতে পারে, তার জন্য এখানে কিন্তু প্লাবন ভূমি তৈরি হচ্ছে। নেক্সট আমি যদি বলি স্যার, এখানে বলছি স্যার এইখানে তাহলে স্যার কিরকম ঘটনাটা ঘটবে? যার ঘনত্ব বেশি, যেসব নুড়ি কাঁকড় বালি পলির কণা ঘনত্ব বেশি, সেগুলো কিন্তু নদীর আর জলের আঘাতের সঙ্গে বা জলের আঘাতে বলছি জলের স্রোতের সঙ্গে কিন্তু সে দূরে গিয়ে পৌঁছাতে পারেনি বা দূরে যেতে পারেনি। দেখেন নদীর পাড় বরাবর, দুদিকে পাড় বরাবর কিন্তু সারিভাবে কিন্তু অবস্থান করে বাঁধের তৈরি করে ফেলেছে, যা স্বাভাবিকভাবে তৈরি হয়েছে, ওই জন্য এটাকে বলছি আমরা স্বাভাবিক বাঁধ। ঠিক আছে, নেক্সট আর একটা দেখবো, যেটা আছে কিন্তু খাঁড়ি। খাঁড়িটা কিরকম স্যার? খাঁড়ি কাকে বলে? আমি যদি বলি স্যার মোহনা অঞ্চল, আমি জানি নদীর উৎস আছে, মোহনা আছে, যে মোহনা অঞ্চলটা নদী যেখানে শেষ হয় বা যে অংশে কিন্তু পতিত হয়, অবনমিত অঞ্চল হতে পারে, সাগর হতে পারে, মহাসাগর হতে পারে, সেই সব জায়গাগুলোতে যখন নদী এসে তার শেষ অবস্থায় পৌঁছেছে, অর্থাৎ সমুদ্র পৃষ্ঠে পুরো একদম এসে পৌঁছে গেছে এবং সমুদ্রের জলের সঙ্গে তার জলধারাটাকে বয়ে নিয়ে এসে মানে যাচ্ছে, তখন সেই অবস্থায় সেই যে নদীর মোহনা অঞ্চলটা প্রশস্ত এবং কি গভীরতা যুক্ত যদি হয় এবং তার আকৃতিটাকে ফানেল আকৃতি। কিভাবে স্যার? হয়তো স্যার সমুদ্র এলাকায় এটা রয়েছে, এটা ধরো নদীর মোহনা অঞ্চল এবং এই সমুদ্রের সঙ্গে মিশেছে, এই যে দেখতে পাচ্ছি যে ফানেল আকৃতি, এই অংশটা কিন্তু আমরা বলছি কি, এটাকে কি বলছি? খাঁড়ি। তাহলে খাঁড়ি কাকে বললাম? আমি তাহলে বলবো কি, নদীর মোহনা অঞ্চল যদি গভীরতা যুক্ত এবং কি প্রশস্ত হয়,
গভীরতাযুক্ত এবং প্রশস্ত এবং ফানেল আকৃতি হলে তখনই তাকে বলছি খাঁড়ি। কেন গভীরতা হলে মানে এই জায়গাটা কিন্তু এই খাঁড়ি অঞ্চলে কিন্তু বদ্বীপ তৈরি হতে পারে না। কেন বদ্বীপ তৈরি হতে পারে না? এর মূল কারণটা আমরা বলতে পারছি যে এখানে গভীরতা বেশি এবং কি প্রশস্ত এলাকা, অর্থাৎ যা নুড়ি কাঁকড় বালি পলি যা বয়ে নিয়ে আসে নদী মোহনা অঞ্চলে কিন্তু মাঝ সমুদ্রে বা গভীর সমুদ্রে কিন্তু নিক্ষেপ করে, যার জন্য এখানে কিন্তু বদ্বীপ সৃষ্টি হয় না। খাঁড়ি যেসব নদীর মোহনা রয়েছে সেগুলোতে কিন্তু বদ্বীপ তৈরি হয়নি। আর একটা ঘটনা হচ্ছে যেটা হচ্ছে লাস্ট আমাদের কিন্তু ভূমিরূপ রয়েছে, যেটা হচ্ছে কি বদ্বীপ। বদ্বীপ কাকে বলে আমরা যদি বলি যে নদীর মোহনায় বা নিম্ন গতিতে যখন জলের গতিবেগ একেবারেই কম এবং মোহনা অঞ্চলে নদীর নুড়ি কাঁকড়া বালি পলি যখন কি সঞ্চিত হয়ে যে ভূমিরূপটি তৈরি হয় মাত্রাহীন ব বা গ্রিক অক্ষরের ডেল্টার মতো দেখতে, তাকেই বলছি আমরা কিন্তু বদ্বীপ। এবারে বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ যদি বলা যায়, বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ। তো অনুকূল পরিবেশের মধ্যে 1 নম্বর পয়েন্ট আমরা নিচ্ছি, যেটা হচ্ছে নদীতে বোঝার পরিমাণ বেশি বা বোঝার পরিমাণ। কিরকম ব্যাপার? নদীতে যখন আমি বলছি যে নদীতে বোঝার পরিমাণের উপর নদী কিন্তু মোহনা অঞ্চলে কিন্তু বদ্বীপ তৈরি হয়। যখন নদীর ক্ষয়কার্যের মাধ্যমে নুড়ি কাঁকড় বালিগুলো বয়ে নিয়ে আসছে জলের গতির সঙ্গে, তো মোহনা অঞ্চলে এসে কিন্তু যখন সেই নুড়ি কাঁকড় বালিগুলো জমা করছে, যদি নদীর মোহনা অঞ্চলে বা নদীর যে ক্ষয়কার্যের মাধ্যমে নুড়ি কাঁকড় বালি যদি পরিমাণ বেশি হয়, তাহলে কিন্তু সেই মোহনা অঞ্চলে কিন্তু জমা করে কিন্তু বদ্বীপ তৈরি হতে পারে। তাহলে নদীর মোহনা অঞ্চলে যখন এই নুড়ি কাঁকড় বালির পরিমাণ বা নদীর প্রবাহ পথে যখন নুড়ি কাঁকড় বালির পরিমাণ যখন বেশি হচ্ছে বা বোঝার পরিমাণ বেশি হচ্ছে, তখনই কিন্তু বদ্বীপ তৈরি হতে পারে। একটা কন্ডিশন, যদি কম হয় তাহলে কিন্তু বদ্বীপ তৈরি হতে পারবে না। 2 নম্বর, নদীর মোহনা অঞ্চল। আমি আগেও কিন্তু খাড়ির কথাই বলেছিলাম, যেখানে কিন্তু গভীরতা বেশি প্রশস্ত, সেই সব জায়গাগুলোতে খাড়িতে কিন্তু বদ্বীপ তৈরি হয়েছিল না। কিন্তু এখানে বলছে মোহনা অঞ্চল যদি গভীরতা অগভীর যুক্ত হয়, মোহনা অঞ্চল যদি অগভীর যুক্ত হয়, তাহলে কিন্তু নুড়ি কাঁকড় বালি পরি সে জমা করে বদ্বীপ তৈরি করতে পারবে। অগভীর হলে, মোহনা অঞ্চল কিন্তু অগভীর হলে। 3 নম্বর কথা, নদীর দৈর্ঘ্য, অর্থাৎ নদীটা যদি দৈর্ঘ্য বেশি হয় তাহলে কিন্তু সে নদীর কাজটা কিন্তু অনেক দ্রুত চলবে বলছে, অনেকক্ষণ ধরে চলবে, অনেক জায়গা জুড়ে সে ক্ষয় কাজ করতে পারবে। ক্ষয় কাজ করে কিন্তু ক্ষয়িত পদার্থগুলো বহন করে নিয়ে এসে মোহনা অঞ্চলে জমা করতে পারবে। অর্থাৎ নদীর যদি দৈর্ঘ্য বেশি হয় তাহলে কিন্তু সে নুড়ি কাঁকড় বালির পরিমাণও বেশি হয়ে যাবে। অর্থাৎ দৈর্ঘ্যের উপর নির্ভর করছে জলপ্রবাহের উপর নির্ভর করছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্ষয় কাজ চলছে। ক্ষয়িত পদার্থ হওয়া মানে সেই ক্ষয়িত পদার্থগুলো নুড়ি কাঁকড় বালিগুলো দৈর্ঘ্যের উপরে নির্ভর করে এবং সেটা কিন্তু সেই মোহনা সৃষ্টির ক্ষেত্রেও কাজে লাগে। 4 নম্বর কথা, নদীর মোহনা অঞ্চল জোয়ার ভাটার প্রকোপ। জোয়ার ভাটার প্রকোপ, মোহনা অঞ্চলে যদি জোয়ার ভাটার প্রকোপটা যদি কম হয়, তাহলে সেই নুড়ি কাঁকড় বালিগুলো কিন্তু বয়ে নিয়ে মানে মাঝ সমুদ্রে টেনে নিয়ে যেতে পারবে না। অর্থাৎ সেখানে বদ্বীপ কিন্তু গড়ে উঠতে সুবিধা হবে। যদি জোয়ার ভাটার প্রকোপটা যদি বেশি হয়, তাহলে কিন্তু সেই নুড়ি কাঁকড় বালিগুলো কিন্তু কি করবে, সেগুলোকে বয়ে নিয়ে চলে যাবে। জোয়ার ভাটা যদি মৃদু প্রকৃতির হয় বা জোয়ার ভাটা যদি খুব কম হয়, প্রবলতা খুব কম থাকে, তখনই কিন্তু বদ্বীপটা ঠিকঠাকভাবে তৈরি হতে পারবে। তাহলে আমাদের এই কটা পয়েন্ট আমরা করছি। এবার আসি, আরো অন্যান্য কথা ছিল, যেটা হচ্ছে আর একটা যদি বলা যায়, আমরা 4 নম্বর 5 নম্বর কথা বলতে পারি, যে নদীতে
উপনদীর সংখ্যা যদি বেশি হয়, উপনদীর সংখ্যা যদি বেশি হয়, প্রধান নদীর সংখ্যা উপনদীর সংখ্যা যদি বেশি হয়, তাহলে যুক্ত হয়ে যায়, তাহলে সেই ক্ষয়িত পদার্থগুলো কিন্তু নদীর জলধারাও বাড়িয়ে দিচ্ছে এবং কি নুড়ি কাঁকড়ের পরিমাণও বেশি করে দিচ্ছে, যা মোহনা অঞ্চলে নিয়ে এসে কিন্তু জমা করতে পারবে উপনদীর সংখ্যা যদি বেশি হয় প্রধান নদীর সঙ্গে। এছাড়া এবার আসি বদ্বীপের শ্রেণী বিভাগ। বদ্বীপের শ্রেণীবিভাগের মধ্যে বলছে কি অবস্থান আকৃতির উপর নির্ভর করে, অবস্থান আর আকৃতির উপর নির্ভর করে কিন্তু বদ্বীপকে মূলত এখানে আমাদের পাঠ্যাংশে 3 প্রকারে দেখানো হয়েছে। তো 3 প্রকারের মধ্যে আমরা লিখছি এক প্রথম কথা যে ধনুকা আকৃতি বদ্বীপ। 2 নম্বর হচ্ছে কি আমাদের পাখির পায়ের মতো বদ্বীপ। 3 নম্বর হচ্ছে কি তীক্ষ্ণাগ্র বদ্বীপ বা কাসপেট। তো আমরা ধনুকা আকৃতি বদ্বীপকে কিভাবে নিব, কাকে বলে যদি বলা যায়, সংজ্ঞাটা আমরা এইভাবে লিখবো বা এইভাবে বলবো যে নদীর মোহনা অঞ্চলে যদি জোয়ার ভাটার প্রকোপটা একটু বেশি হচ্ছে ঠিক, কিন্তু যদি জলের রাশিটা অর্থাৎ নুড়ি কাঁকড় বালিগুলো মোহনা অঞ্চলে নুড়ি কাঁকড় বালি পরিমাণ বেশি প্রবাহিত হয়ে বা জমা হচ্ছে, তখন সেই মোহনা অঞ্চলে যদি হালকা করে একটু জলের গতিবেগ একটু বেশি হয়ে যায়, অর্থাৎ নদীটার কিন্তু জলের গতিবেগ মোহনা অঞ্চলে জলের গতিবেগ, অর্থাৎ আমি যদি ছবিটা আঁকি তাহলে কিন্তু বুঝতে পারবো যে কি ঘটনাটা ঘটছে। এটা সমুদ্রের সম্মুখের দিকে আমার মনে হচ্ছে যেন কি ধনুকের মতন বাঘ নিয়েছে মনে হয় না, সমুদ্রের সম্মুখের দিকে যেন মনে হচ্ছে ধনুকের মতো বাঘ নিয়ে নিয়েছে মনে হচ্ছে, এরকম ছবিটা মনে হচ্ছে যেন সমুদ্রের দিকে যেন বাঘ নিয়েছে। অর্থাৎ দেখতে পাবো যে আমি মোহনা অঞ্চলে যখন নদী কাঁকড় বালিগুলো পরিমাণ তো বহন করে জমা করছে, সেই অবস্থায় এই অঞ্চলে হঠাৎ করে হয়তো নদীতে জলের গতিবেগ একটু বেশি হয়ে গেছে, মানে ওই মোহনা অঞ্চলে জলের গতিবেগ একটু জোর প্রেসার মেরেছে, তখন কিন্তু সেই পলি নুড়ি কাঁকড় বালিগুলো কিন্তু ঠেলে দেওয়া যেরকম হয় সামনের অংশটা কিন্তু, এবং সমুদ্রের জলরাশি আছে এবং এটা কিন্তু সামনের অংশ ধনুকের মতো বাঘ নিয়ে দিয়েছে, যার জন্য এখানে তৈরি হচ্ছে কিন্তু ধনুক আকৃতি বদ্বীপ। যেমন ধনুক আকৃতি বদ্বীপের মধ্যে আমরা নিচ্ছি যে গঙ্গা নদীর বদ্বীপ রয়েছে, সিন্ধু নদীর বদ্বীপ রয়েছে, এইসব নদীগুলো আমরা দেখতে পাবো। যেমন কি আরো রয়েছে, এটা হচ্ছে হংহ নদী, সেখানেও আমাদের কিন্তু ধনুক আকৃতি বদ্বীপ লক্ষ্য করা যায়। তাহলে আমি বলছি মোহনা অঞ্চলে যখন কি সমুদ্রের সম্মুখে বা সমুদ্রের অংশে বা সমুদ্রের সামনের অংশে যখন এই মোহনা অঞ্চলে যে নুড়ি কাঁকড় বালিগুলো জমা হয়ে যে বদ্বীপটা ধনুকের মতো বাঁক নিয়ে অবস্থান করছে, তখনই তাকে বলছি ধনুক আকৃতি বদ্বীপ। নেক্সট আসছি পাখির পায়ের মতো বদ্বীপ। পাখির পায়ের মতো বদ্বীপ একটু আলাদা ধরনের।
মোহনা অঞ্চলে যখন নুড়িকাঁকড় বালিগুলো জমা হয়ে বদ্বীপ তো তৈরি করেছে, যে বদ্বীপের আকৃতি কি হয় মোহনা থেকে একটু দূরে, অর্থাৎ মাছ সমুদ্রের দিকে, তখন আরো জলের গতিবেগ একটু হয়তো বেড়ে গেছে, আরো বেড়ে গেছে, তখন কিন্তু সেই মাছ মোহনা অঞ্চলটাকে ছেড়ে কিন্তু মাছ সমুদ্রের দিকে গিয়ে কিন্তু সেই নুড়িকাঁকড় বালিগুলো জমা হয়ে পাখির পায়ের আকৃতি কিন্তু ধারণ করে ফেলে। যার জন্য একে বলছি আমরা কিন্তু পাখির পায়ের মতো বদ্বীপ, অর্থাৎ মোহনা অঞ্চল থেকে কিছুটা দূরে যেখানে বদ্বীপ তৈরি হচ্ছিল ঠিকই, কিন্তু হয়তো জলের গতিবেগ এমন বেড়েছে, দেখতে পাচ্ছি হয়তো বর্ষাকাল হয়ে গেছে, তো বর্ষাকালের সময় দেখছি জলের গতিবেগ তো স্বাভাবিক থেকে আর একটু বেশি হয়, সেই অবস্থায় কিন্তু এখানে হয়তো জমা হয়ে হয়ে অগভীর হয়ে গেছে, অগভীর হয়ে তার কিন্তু রাস্তাটা কিন্তু আরো বেড়ে গেছে, বা জায়গাটা কিন্তু আরো প্রশস্ত হয়ে গিয়ে মাছ সমুদ্রের দিকে কিন্তু বাড়িয়ে নিয়ে চলে গেছে। তখন সেই নুড়ি কাঁকড় বালিগুলো জমা হয়ে কিন্তু এইরকম কিন্তু পাখির পায়ের মতো আকৃতি ধারণ করছে, তখন তাকে বলছি কি পাখির পায়ের মতো বলে। যার উদাহরণ আমরা মিসিসিপি, মিসৌরি, আমেরিকা যুক্তরাষ্ট্রে রয়েছে। এছাড়া আমাদের যেটা পাখির পায়ের মতো আরো যেটা দেখতে পাবো, কৃষ্ণা নদী আমাদের ভারতবর্ষের রয়েছে, যেটা কৃষ্ণা নদী আমাদের ভারতবর্ষে রয়েছে না, কৃষ্ণা নদী পাখির পায়ের মতো বদ্বীপ। আমি একটা যেটা বলছি গিয়ে আমাদের ভারতবর্ষের মধ্যে কৃষ্ণা নদী, আর আমাদের আমেরিকা যুক্তরাষ্ট্রে রয়েছে মিসিসিপি, মিসৌরি। নেক্সট আছে তীক্ষ্ণাগ্র বদ্বীপ। তীক্ষ্ণাগ্র বদ্বীপের মধ্যে আমরা নিচ্ছি যেটা হচ্ছে যেটা কাসপেট বা করাতের দাঁতের মতো, যেটা সেই টানটা এসে করাটের দাঁতের মতন হয়ে গেছে। কিভাবে স্যার? এই দুটো ছবি বুঝতে পেরেছো যে কিভাবে হচ্ছে? এখানে ব্যাপারটা কি হয়, যখন আমরা দেখতে পাচ্ছি যে মন অঞ্চলে সে বদ্বীপটা তৈরি হওয়ার পরে যখন এই জলের গতির সঙ্গে সমুদ্রের জোয়ার ভাটার প্রকোপটা একটু বেশি হয়, তখন সেই অবস্থায় জোয়ার ভাটার প্রকোপের সাপেক্ষে সেই বদ্বীপের সামনের অংশগুলো কিন্তু কি জলের আঘাতের সঙ্গে কিন্তু করাতে দাঁতের মতো আকৃতি ধারণ করে ফেলে। যার জন্য একে বলছি না তীক্ষ্ণাগ্র বদ্বীপ বা কাসপেট। আর এটা ইতালির তাইবার আর স্পেনের এব্রো নদীতে রয়েছে। এছাড়া ভারতবর্ষে রয়েছে এটা সুবর্ণরেখা নদীর উপর রয়েছে। অর্থাৎ আমরা দেখবো যে ধনুকাকৃতি বদ্বীপ আমি যখন বলেছিলাম যে নীল নদীতে রয়েছে, পৃথিবীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ধরো নীলনদ, যেটা নীলনদ। এছাড়া ভারতের মধ্যে একটা যদি নেওয়া যায়, সেটা হচ্ছে কি আমাদের গঙ্গা বললাম, সিন্ধু আছে, ঠিক আছে, গঙ্গা সিন্ধু আছে। এছাড়া আমি পাখির পায়ের মতো নিয়েছি যেটা মিসিসিপি, মিসৌরি। এছাড়া আমাদের ভারতে রয়েছে কৃষ্ণা। সবসময় জানার চেষ্টা করবো যেটা হচ্ছে কি আমাদের ভারতেরও জানবো, পৃথিবীরও জানবো। ভারতের কোথায় আছে একটু খোঁজার চেষ্টা করবো, দিলে বেশি করে শিখতে পারবো, ঠিক আছে। তো কাসপেটের মধ্যে আমি দিচ্ছি যেটা হচ্ছে কি আমাদের ভারতে রয়েছে কি সুবর্ণরেখা নদীর, এছাড়া ইতালির টাইবার, আর স্পেনের হচ্ছে কি এব্রো। এই ছিল আমাদের আজকের ক্লাস। নেক্সট ক্লাস আবার হবে। শুভরাত্রি।